নমস্কার। চলুন আজ একটা লম্বা সফরে যাওয়া যাক, প্রায় ৫০০ বছরের এক জার্নিতে। আমরা ফিরে দেখব প্রাচীন বাংলার ইতিহাস, সপ্তম থেকে দ্বাদশ শতক পর্যন্ত, আর জানব সেই সময়ের উত্থান পতনের দারুণ এক গল্প। তো শুরুতেই একটা প্রশ্ন দিয়ে ভাবা যাক, আমরা আজ যে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশকে চিনি, এর ম্যাপ, এর মানুষ, এর সংস্কৃতি হাজার বছর আগেও কি ছবিটা ঠিক এমনই ছিল? চলুন এই প্রশ্নের উত্তর খুঁজতেই ডুব দেওয়া যাক ইতিহাসের গভীরে। এই যে ম্যাপটা দেখছেন, এখানে তাকালেই বুঝবেন প্রাচীন বাংলা কিন্তু আজকের মতো একাট্টা কোনো রাজ্য ছিল না, বরং এটা ছিল পুণ্ড্রবর্ধন, বঙ্গ, রাঢ়, গৌড়ের মতো অনেকগুলো ছোট ছোট অঞ্চলে ভাগ করা। এই অঞ্চলগুলোকে বলা হতো জনপদ। আমাদের গল্পটা শুরু হচ্ছে এই টুকরো টুকরো বাংলায়। তো এই বিশাল ইতিহাসকে সহজে বোঝার জন্য আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে জানব প্রাচীন বাংলা জিনিসটা ঠিক কী ছিল, তারপর দেখব রাজা শশাঙ্কের উত্থান, আর তারপরেই সেই ভয়ঙ্কর অরাজকতার যুগ, নামটা ছিল মাৎস্যন্যায়। এরপর আসবে পাল আর সেন বংশের শাসন, যারা বাংলায় আবার স্থিতিশীলতা ফিরিয়ে এনেছিল। আর সব শেষে এই পুরো গল্প থেকে আমাদের কি শেখার আছে সেটাও দেখব। তো চলুন শুরু করা যাক। সবার আগে প্রাচীন বাংলার সেই আলাদা আলাদা অঞ্চল বা জনপদগুলোর সাথে একটু চেনা পরিচয় করে নিই। প্রাচীন বাংলার গোড়াপত্তন কিন্তু হয়েছিল এই কয়েকটা জনপদকে নিয়েই। যেমন ধরুন পুণ্ড্রবর্ধন, মানে আজকের উত্তরবঙ্গের একটা বিশাল এলাকা, যেটা ছিল তখনকার বাংলার সবচেয়ে বড় অঞ্চল। এর পাশেই ছিল বঙ্গ, রাঢ়, গৌড়, সমতট আর হরিকেলের মতো গুরুত্বপূর্ণ সব জনপদ। এই সব মিলেই ছিল সেদিনের বাংলা। এই যে ছোট ছোট টুকরোয় ভাগ হয়ে থাকা বাংলা, এখানে ঐক্যের প্রথম একটা ঝলক নিয়ে এলেন একজন রাজা, নাম তার শশাঙ্ক। সপ্তম শতকে তিনিই প্রথমেই আলাদা আলাদা অঞ্চলগুলোকে এক ছাতার তলায় আনার চেষ্টা করেছিলেন। শশাঙ্ক ছিলেন গৌড়ের প্রথম স্বাধীন আর সার্বভৌম রাজা। সার্বভৌম কথাটার মানে কি? মানে সোজা কথায় তিনি কারোর অধীনে ছিলেন না, নিজের রাজ্যের সর্বেসর্বা নিজেই ছিলেন। তিনি একটা শক্তিশালী রাজ্য বানিয়েছিলেন, যার রাজধানী ছিল কর্ণসুবর্ণ, আজকের মুর্শিদাবাদের কাছে। আর ভাবছেন শশাঙ্ক যে এত ক্ষমতাশালী ছিলেন, তার প্রমাণ কি? প্রমাণ কিন্তু আজও টিকে আছে। একদিকে দেখুন তার নিজের নামে চালু করা সোনার মুদ্রা, যা একজন স্বাধীন রাজার বিরাট ক্ষমতার প্রতীক, আর অন্যদিকে রয়েছে তার রাজধানী কর্ণসুবর্ণের ধ্বংসাবশেষ, যা আজও তার বিশাল সাম্রাজ্যের গল্প বলে। কিন্তু শশাঙ্কের মৃত্যুর পরেই যেন সব ওলটপালট হয়ে গেল। বাংলায় নেমে এলো এক ঘোর অন্ধকার সময়। তার তৈরি করা ঐক্যটা ভেঙে চুরমার হয়ে গেল। আইন, শাসন সবকিছু শেষ। গোটা বাংলা যেন একটা বিশৃঙ্খলার সাগরে ডুবে গেল। এই সময়টাকে ইতিহাসে বলা হয় মাৎস্যন্যায়। নামটা অদ্ভুত লাগছে, তাই না? এর মানে হল মাছের ন্যায় আচরণ। ভাবুন, একটা পুকুরে যেমন কোনো নিয়মকানুন থাকে না, বড় মাছ যখন খুশি ছোট মাছকে খেয়ে ফেলে, ঠিক তেমনি শাসকহীন বাংলায় শক্তিশালী লোকরা দুর্বলদের ওপর অত্যাচার করত। প্রাচীন বইপত্রেও কিন্তু এই ভয়ানক অবস্থার কথা ঠিক এইভাবেই বলা হয়েছে। এই একটা উপমা থেকেই বোঝা যায় রাজা না থাকায় বাংলার সাধারণ মানুষের অবস্থা তখন কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছিল। বিশ্বাস করতে কষ্ট হয়, কিন্তু এই অরাজকতা চলেছিল প্রায় ১০০ বছর ধরে। ভাবা যায়, একটা গোটা শতাব্দী। সেই সময়ে বাংলায় কোনো রাজা ছিল না, কোনো আইন ছিল না, বিচার ছিল না। কিন্তু কোনো অন্ধকারই তো চিরকাল থাকে না, তাই না? এই অসহ্য অরাজকতা থেকে মুক্তি পেতে বাংলার মানুষ নিজেরাই এগিয়ে এলো, আর তারা এমন একটা পদক্ষেপ নিল যা ভারতের ইতিহাসে খুব কমই দেখা গেছে। বাংলার ইতিহাসে এই ঘটনাটা সত্যি অসাধারণ। ব্যাপারটা একবার ভেবে দেখুন তো, কোনো যুদ্ধ করে বা জোর করে সিংহাসন দখল করা নয়, একেবারে মানুষের ভোটে একজন রাজা ঠিক করা হচ্ছে। বাংলার নেতারা সবাই মিলে গোপাল নামে একজনকে তাদের রাজা হিসেবে বেছে নিলেন, আর সেই গোপালই বাংলায় শান্তি ফিরিয়ে আনলেন, প্রতিষ্ঠা করলেন বিখ্যাত পাল বংশের। এই টাইমলাইনটা একবার দেখুন। পাল বংশ বাংলায় শাসন করেছিল প্রায় ৪০০ বছর। ভাবা যায়, এটা বাংলার ইতিহাসে একটা বিরাট স্থিতিশীলতার সময়ে নিয়ে এসেছিল।
গোপালের পর ধর্মপাল, দেবপালের মতো শক্তিশালী শাসকেরা এই বংশের নাম আরও উজ্জ্বল করেন, আর তাদের সময়েই বাংলা জ্ঞানবিজ্ঞান আর শিল্পকলায় অনেক এগিয়ে গিয়েছিল। তবে হ্যাঁ, তার মানে এই না যে পালদের এই ৪০০ বছরের শাসন একেবারে নিষ্কণ্টক ছিল। কৈবর্ত বিদ্রোহের মতো বড় চ্যালেঞ্জের মুখেও তাদের পড়তে হয়েছিল। এটা ছিল জেলে আর সাধারণ কৃষকদের একটা বিরাট বিদ্রোহ, যা প্রমাণ করে যে এত বড় একটা সাম্রাজ্য টিকিয়ে রাখা মোটেই সহজ কাজ ছিল না। যে কোনো শক্তিরই তো একটা শেষ থাকে, তাই না? একাদশ শতকে পালদের শক্তি যখন ধীরে ধীরে কমে আসছে, ঠিক তখনই বাংলার ক্ষমতার অলিন্দে পা রাখল সেন বংশ। তো পাল আর সেন, এই দুটো বংশের মধ্যে মূল পার্থক্যটা কী ছিল? এই টেবিলটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। একদিকে দেখুন, পালরা প্রায় ৪০০ বছর শাসন করে মাৎস্যান্যায়ের মতো অরাজকতা শেষ করেছিল, আর অন্যদিকে তাদের পতনের পর সেনরা ক্ষমতায় এসে সনাতন রীতিনীতির উপর বেশি জোর দিয়েছিল। এই দুটো বংশ মিলেই মধ্যযুগের বাংলাকে তার নিজস্ব একটা পরিচয় দিয়েছিল। আচ্ছা, এই যে এত কিছু জানলাম আমরা, এই প্রায় ৫০০ বছরের গল্প, এখান থেকে আমরা ঠিক কী শিখতে পারি বলুন তো? আজকের দিনে দাঁড়িয়ে এই গল্পটা জানাটা কেন জরুরি? আসলে সবচেয়ে বড় শিক্ষাটা হলো প্রাচীন বাংলার ইতিহাসটা যেন একটা চক্রের মতো ঘটছে। একদিকে ভাঙন আর বিশৃঙ্খলা, তো অন্যদিকে ঐক্য আর শান্তি। যখনই একজন শক্তিশালী শাসক এসে বাংলাকে একজোট করেছেন, তখনই শান্তি ফিরেছে, আর যখনই সেই নেতৃত্ব দুর্বল হয়েছে, অরাজকতা আবার ফিরে এসেছে। আর সব শেষে এই প্রশ্নটা থেকেই যায়, অতীত থেকে পাওয়া এই শিক্ষাটা কি আজকের পৃথিবীর জন্য সত্যি নয়? ইতিহাস আমাদের বারবার কি দেখায়? দেখায় যে ঐক্য আর ভালো শাসনই যে কোনো দেশকে অরাজকতা থেকে বাঁচায়। এই শিক্ষাটা হয়তো আজকের দিনেও সবচেয়ে বেশি প্রাসঙ্গিক, তাই না?